আমরা হচ্ছে আজকে একটা গল্প বলবো। তো এই গল্পটা হচ্ছে এভারেস্ট নিয়ে। তো এই গল্পটা হচ্ছে 6 জন অভিজ্ঞ পর্বতারোহী আর 5জন হচ্ছে ভ্রমণ পিপাসু পর্বতপ্রেমীকে নিয়ে। তো তারা হচ্ছে এই বইটাতে তাদের বিভিন্ন অভিজ্ঞতা একদম তাদের জীবনের শুরু থেকে কিভাবে তারা এভারেস্টের চূড়া পর্যন্ত পৌঁছাইলো, শিখর পর্যন্ত পৌঁছাইলো, সেই কাহিনীগুলো এখানে বলা আছে। এবং প্রত্যেকটা স্টেপই বলা আছে যে তারা ধর এই ধরলাম বাংলাদেশ থেকে এভারেস্টে যেতে হবে। তো বাংলাদেশ থেকে নেপাল পর্যন্ত যাব কিভাবে, নেপাল থেকে এভারেস্টের একদম প্রত্যেকটা স্টেপ পার করে করে চূড়া পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারি সবকিছুই বলা আছে। এবং বাজেট সম্পর্কেও বলা আছে যে কত টাকা খরচ হতে পারে। সবকিছু সম্পর্কে এখানে একটা ওভারঅল আইডিয়া দেওয়া আছে। মানে এই বইটা পড়লে আমরা এভারেস্ট সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পাই, ফুল এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাবো, মানে কিভাবে এভারেস্টের চূড়ায় উঠতে হয় এই সংক্রান্ত অনেক বেশি ধারণা পেয়ে যাবো আমরা। আর এই বইটা পড়ার পরে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে যারা হচ্ছে একবার হলেও ভাববে না যে কোনো এক ছুটিতে কাঞ্চনজঙ্ঘার কোল থেকে ঘুরে আসা যায় কিনা। তো এর দেখি। উম, তো এই বইটার একটু আমরা ভিতরে যাই। হুম এই বইটাতে মোট, তো আমরা এই বইটার ভিতরে যাই। তো এই বইটাতে মোট হচ্ছে 11টা চ্যাপ্টার আছে। তো ওই 11টা চ্যাপ্টারের প্রত্যেকটা নিয়ে আমি একটু একটু কথা বলি, খুব ইন্টারেস্টিং। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে এভারেস্টের উচ্চতা এবং তার নামকরণ। স্থানীয়ভাবে কিন্তু আমরা এভারেস্ট বলি, কিন্তু স্থানীয়ভাবে এভারেস্টে নেপালিরা এবং তিব্বতীরা আলাদা দুইটা নামে ডাকেন। তো নেপালিরা ডাকে এটারে হচ্ছে সাগর মাথা নামে, যেটার অর্থ হচ্ছে তুষারাবৃত আকাশের মাথা। চারপাশে তুষার, তার মধ্যে আকাশের একটা মাথা, সেইটাই হচ্ছে আমাদের যেটা এভারেস্ট বলি, ওইটা বুঝাইছে তারা সাগর মাথা। আর তিব্বতীরা এটারে বলা হচ্ছে চোমো লুংমা, যেটার অর্থ হচ্ছে পর্বতের দেবী। তারপর হচ্ছে উচ্চতা নিয়ে। তো এভারেস্টের উচ্চতা এইটা নিয়ে অনেক বড় একটা কাহিনী আছে, ইতিহাসের মতোই প্রায়। তো অনেক বড়, অনেক সময় লাগছিল আসলে এই উচ্চতাটা বের করতে। 1802 সালে ব্রিটিশরা হচ্ছে ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপ শুরু করে। তো সেইটার নাম ছিল হচ্ছে দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে। তো 1802 সালে সার্ভে শুরু করে, ওই সার্ভের মাধ্যমে হচ্ছে ভারতীয় উপমহাদেশের বড় বড় পর্বত শৃঙ্গগুলো বের হয়ে আসতে থাকে। তো ওই টাইমে যখন সার্ভেটা শুরু হয়, প্রথম মানে সবচেয়ে টপ পর্বত শৃঙ্গ ছিল হচ্ছে চিম্বরাজ। তারপরে এটার পিছে ফেলা যায় হচ্ছে নন্দা দেবী, নন্দা দেবীর পিছে ফেলা যায় হচ্ছে ধওলাগিরি। তো ধওলাগিরির উচ্চতাটা ছিল হচ্ছে 8,100 মিটারের মতো, প্রায় 8,100 মিটার। তো এইগুলো আবিষ্কার হয়ে যায় সার্ভে শুরুর প্রায় 10 বছরের মধ্যে। আর তারপরে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার কাছে আসে, কিন্তু এটা অনেক টাইম লেগে যায়। প্রায় সার্ভে শুরু হয় 1802 সালে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার কাছে আসে হচ্ছে 1849 সালে। তো 1849 সালে ওই সার্ভে চলতেছিল যে, ওই সার্ভে যারা ছিল তারা মাপছে কাঞ্চনজঙ্ঘার উচ্চতাটা, সেটা হচ্ছে 8,598 মিটার। তো এরপরে 1852 সালে রাধানাথ সিকদার হচ্ছে এটার উচ্চতাটা আবার মাপে। সার্ভে কিন্তু চলতেছে। তো উনি মাপছিল হচ্ছে 8,842 মিটার। আর রাধানাথ সিকদার সম্পর্কে একটু বলি, তিনি হচ্ছে কলকাতার হিন্দু কলেজে পড়াশোনা করতো গণিতে। আর তারা বলা হতো মানব কম্পিউটার। হ্যাঁ, আর তিনি উচ্চতাটা মাপছিল সেটা ছিল 8,842 মিটার। সেটা কিন্তু ওই সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য উচ্চতা ছিল, সবচেয়ে প্রিসাইজ। আর তারপরে এরও 102 বছর পরে স্যাটেলাইট থেকে যে ডাটাগুলা পাইছে, ওই ডাটাগুলা নিয়ে পরে আবার এভারেস্টের উচ্চতাটা যেটা মাপছে সেটা একদম বর্তমানে যেটা আছে একদম কি বলবো প্রিসাইজ ভার্সন, সেটা হচ্ছে 8,852 মিটার। মানে রাধানাথ সিকদারের রাধানাথ সিকদারের থেকে বর্তমানে যে এই ডেটাটা, এটা ডিফারেন্স ছিল মাত্র হচ্ছে 10 মিটারের মতো, মানে অনেক কাছাকাছি ছিল মান। তারপর হচ্ছে নামকরণ। তো এই এভারেস্টের নামকরণ করা হয় ওই যে সার্ভে চলতেছিল, ওই সার্ভের চিফ ছিল হচ্ছে জেনারেল স্যার জর্জ এভারেস্ট। তো তার নাম অনুসারে হচ্ছে এটার নাম করা হয় মাউন্ট এভারেস্ট। তারপরে আহ এভারেস্টে ওঠার জন্য রুট গুলা নিয়ে বলা আছে এখানে। তো এভারেস্টে ওঠার জন্য মোট 18টা রুট আছে এখন পর্যন্ত। 18টা রুট আছে। তো তার মধ্যে হচ্ছে নেপালের দিক দিয়ে সাউথ কোল, আর তিব্বতের ওই দিক দিয়ে নর্থ কোল, এই দুইটাই সবচেয়ে বেশি জনপ্রিয়।
আর নেপালের যে সাউথ পোল এই দিক দিয়ে যাওয়ার সময় খুম্বু আইসফল পড়ে, যেটা অনেক বেশি বিপজ্জনক, অনেক অনেক বেশি বিপজ্জনক। এটা প্রায়ই অনেকে প্রাণ হারায় এখানে। আর একটু রুট বলি, যে নেপালের দিক দিয়ে আমরা যদি হচ্ছে এভারেস্টের চূড়ায় উঠতে চাই, তো রুট গুলা কি? প্রথমে নেপাল পর্যন্ত যাবো, সেখান থেকে আমরা এভারেস্টের বেস ক্যাম্পে গেলাম। বেস ক্যাম্প থেকে পরে প্রথমে পড়বে খুম্বু আইসফল। তারপরে পড়বে ক্যাম্প 1, 2, 3, 4, অ্যান্ড তারপর হচ্ছে দ্য বেলকনি, তারপরে সাউথ সমিট, তারপরে হিলারি স্টেপ, অ্যান্ড শেষে হচ্ছে এভারেস্টের সামিট। আর আরেকটা বিষয় হচ্ছে, উম এই যে এডমন্ড হিলারি এবং তেনজিং শেরপা যে এভারেস্ট আরোহণ করছিল, তারপরে খুম্বু এলাকাটা অনেক বেশি জনপ্রিয় হয়ে পড়ে। তো এত বেশি জনপ্রিয় হয়ে পড়ে যে প্রচুর লোকজন এখানে যেত, এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো ভালো ব্যবস্থা ছিল না। প্রচুর ওয়েস্ট হয়ে যায় এখানে, ময়লা ডিপোজিশন হয় এখানে অনেক বেশি। তো তারপরে ওই অঞ্চলের লোকজন, মানে এত বেশি ময়লা ওখানে জমছিল যে ওই অঞ্চলের লোকজন এটা কটাক্ষ করে বলছিল যে ওয়ান ক্যান ইজিলি রিচ এভারেস্ট বেস ক্যাম্প বাই ফলোইং দ্য টয়লেট পেপার টিস্যু। টয়লেট পেপারটি মানে ময়লার স্তূপে লক্ষ্য করতে করতে একজন এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছে যেতে পারে, এরকম বলছিল আর কি। তো পরে এটা নিয়ে অনেক সম্মেলন টম্মেলন হয়েছে, এবং পরে হচ্ছে সাগরমাথা, সাগরমাথা পলিউশন কন্ট্রোল সেন্টার ASPCC এইটার হচ্ছে উদ্ভব ঘটে, এবং তারপরে মোটামুটি অনেক কমে গেছে। এটা ছিল সেকেন্ড চ্যাপ্টারের কাহিনী। তারপরে থার্ড চ্যাপ্টারটা হচ্ছে সুনীতি হাজরাকে নিয়ে। এইটা অনেক ইন্টারেস্টিং একটা গল্প, সুনীতি হাজরা। খুবই মজার এইটা। এই এই ফুল বইটার মধ্যে এই 2-3টা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার গুলো অনেক বেশি হচ্ছে টাচিং। তো তার মধ্যে হচ্ছে এইটা একটা অন্যতম একটা চ্যাপ্টার। তো সুনীতি হাজরা তিনি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তার পাহাড়ের প্রতি অনেক টান ছিল, কিন্তু খুব একটা যাওয়া হয় নাই। আমি খুব বেশি ইতিহাস বলবো না, অনেক কাহিনী আছে, তারও যদি আগ্রহ থাকে বইটা পড়ে নিতে পারে, বইটা অনেক ভালো। আর হ্যাঁ, তো সুনীতি হাজরার বেশ কিছু কাহিনী আছে, অনেক চড়াই উতরাই পার করে। তিনি ছোটবেলা থেকে অনেক আগ্রহ ছিল পাহাড়ের প্রতি, যদি উঠতে পারে নাই, অনেকবারই ব্যর্থ হয়। তারপরে 2002 সালে তার বিয়ে হয়ে যায়। আর 4 থেকে 11 এই টাইমের মধ্যে তিনি পাহাড় রিলেটেড কোনো কাজকর্মে ছিলেন না, এবং পাহাড়ে যেতেও পারে নাই। কিন্তু ওই যে তার স্বপ্ন ছিল পাহাড়ে ওঠা। পরে 2015 সালে ফাইনালি তিনি হচ্ছে আবার পর্বত আরোহণের জন্য কাজ শুরু করে। এবং দেখেন বিষয়টা একটু, যে তিনি তারপরে 2015 সালে যখন আসলো পাহাড়ের জন্য কাজ শুরু করলো, এবং তিনি সব চ্যালেঞ্জ মোকাবেলা করে পাহাড় একদম এভারেস্টের চূড়ায় পৌঁছায় গেছিল। কিন্তু ওই টাইমে তার হচ্ছে ক্যামেরার চার্জ ছিল না, এবং তিনি কোনো ছবি তুলতে পারেনি। পরে তিনি ফেরত আসে, কিন্তু তিনি কিন্তু এভারেস্ট জয় করছে ওই টাইমে, একদম চূড়ায় পৌঁছায় গেছে, ক্যামেরার চার্জ নাই। তো ওইটা তিনি অতটা গুরুত্ব দেয়ও নাই। তো তিনি যে জয় করছে এইটাই তার কাছে ছিল অনেক বড় কিছু। তারপরে তিনি নেমে আসে, কিন্তু ওই যে এভারেস্টের যে চূড়ায় তার কোনো ছবি নাই, এই জন্য তার যে এজেন্সি ছিল, এজেন্সি তার স্বীকৃতি দেয় নাই যে এভারেস্ট তিনি জয় করছে। তো এটা নিয়ে তার অনেক বেশি আফসোসের একটা বিষয় আছে। তিনি অনেক চড়াই উতরাই পার করে যখন শেষ পর্যন্ত পৌঁছালো, সেখানে তার ক্যামেরার চার্জ ছিল না। তারপরে তার হচ্ছে কি বলবো, যে তার যে এজেন্সি তার স্বীকৃতিও দিল না। এটা তার অনেক মানে অনেক খারাপ লাগছিল তার এই বিষয়টা। তো পরে আশেপাশে যে লোকজন ছিল তাদের ক্যামেরায় তার ছবি পাওয়া গিয়েছিল হচ্ছে ব্যালকনি পর্যন্ত। ব্যালকনি পর্যন্ত এটা হচ্ছে একটা যে রুটের একটা পার্ট ছিল, একটা লাস্টের দিকে ব্যালকনি পর্যন্ত তার ছবি পাওয়া গিয়েছিল। কিন্তু লাস্ট 100 মিটারে কোনো ছবি তার কাছে ছিল না। এই জন্য মানে এখনো পাই নাই, লাস্ট 100 মিটারে কোনো ছবি নেই, এই জন্য এখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় নাই। তো এই তিনি এভারেস্ট জয় করলো, কিন্তু এখনো স্বীকৃতি পায় নাই। তো তিনি এখনো বিশ্বাস করেন যে হয়তো কোনো একদিন স্বীকৃতি দিবে। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস যে তিনি এত কষ্ট করলো, কষ্ট করে এভারেস্টে চূড়ায় পৌঁছাইলো, বাট ছবি নাই, এই জন্য তাদের স্বীকৃতি দিল না। এই তারপরে চতুর্থ চ্যাপ্টারটা হচ্ছে
বিজ্ঞান আর হচ্ছে যাত্রাভিমান, এটা চ্যাপ্টারের নামটা। তো এইখানে মূলত ওই ব্রিটিশদের যে নিজেদের অনেক বড় করে দেখার একটা প্রবণতা, সেটা সেটা দেখানো হয়েছে এখানে। ব্রিটিশরা সবসময় অন্যদের ছোট করে দেখে এবং সবসময় চায় যে পৃথিবীর সব জায়গায় সব তারা যেন টপে থাকে। তো এইটাই এখানে একটু আছে। 1800 না 1952 সালে সুইসরা এভারেস্টে হচ্ছে অভিযানের হচ্ছে পায়, অনুমতি পায়। তো কিন্তু হচ্ছে ব্রিটিশরা হচ্ছে ভয় পেয়ে গেছিল যদি তারা তাদের আগে জয় করে ফেলে। এটা কিন্তু এডমন্ড হিলারি আর হচ্ছে তেনজিং নরগে শেরপার জয়ের আগের কাহিনী। তারা তারপরে জয় করছে। তো ভয় পায় যায় ব্রিটিশরা এবং তারা বিভিন্ন ভাবে তাদের হচ্ছে বলে যে না তোমরা এভারেস্টে মানে যেন তারা এভারেস্টে না যেতে পারে, এটা যেন বিভিন্ন কিছু করতে থাকে, বিভিন্ন কূটনৈতিক চাল চালতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই কাজে দেয় নাই। সুইসরা শুরু করে এভারেস্টের অভিযান। আর ব্রিটিশ এই দিক দিয়ে একদম মন থেকে চাইতেছিল যেন তারা ব্যর্থ হয়, এন্ড ফাইনালি ব্যর্থই হয়ে যায় আসলে। সুইসরা হচ্ছে ব্যর্থ হয়ে যায়, তারা হচ্ছে এভারেস্টে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়, তারা উঠতে পারে না আসলে আর কি চূড়া পর্যন্ত। তো এরপরে হচ্ছে ব্রিটিশদের সামনে আসে হচ্ছে ডু অর ডাই সিচুয়েশন। তাদের হচ্ছে এভারেস্টে পৌঁছাতেই হবে, এইটা হচ্ছে তাদের হচ্ছে মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। তো তারা বিভিন্ন ভাবে হচ্ছে আগের যে অভিযানগুলো কেন ব্যর্থ হইলো এটা চুলচেরা বিশ্লেষণ করে এবং প্রত্যেকটা অভিযান কোথায় কোথায় ফেল করছিল ওইগুলা বের করে, সবগুলো সর্ট আউট করে তারা নতুন করে একদম নতুন নামে অভিযানটা শুরু করে। তো তাদের সাথে ছিল হচ্ছে উম গ্রিফিথ পাগ নামে একজন ফিজিওলজিস্ট, তিনি একজন বিজ্ঞানী। তো তিনি মূলত এই সবগুলো অভিযানের চুলচেরা বিশ্লেষণ করে সবকিছু সামনে নিয়ে আসে যে আগের অভিযানগুলো কি কি প্রবলেম ছিল। তিনি মূলত তিনটা জিনিস হচ্ছে সামনে নিয়ে আসে। একটা জিনিস ছিল হচ্ছে আগের অভিযানগুলো আগের অভিযানগুলো হচ্ছে হাইজিন মেনটেন করার হতো না ঠিক মতো। তো পরিচ্ছন্নতার অভাবে হচ্ছে খুব সহজেই হচ্ছে যারা হচ্ছে অভিযাত্রী ছিল তারা হচ্ছে অসুস্থ হয়ে পড়তো। 2 নম্বর ছিল হচ্ছে পানি শূন্যতা, শীতের কারণে বুঝতো না যে আর ডিহাইড্রেশন হয়েছে কিনা। তো তিনি এইটা বের করেন যে সবার প্রত্যেক দিন 6 পিন্ট, এখানে হচ্ছে 1 পিন্ট সমান প্রায় হাফ লিটারের মতো, মানে প্রায় 3 লিটার পর্যন্ত পানি পান করতে হবে। আর যে সরঞ্জামের কিছু উন্নয়ন করে। আগের আগের যে অভিযানগুলো সেগুলো হচ্ছে সিলিন্ডার ছিল অনেক বেশি ভারী। আর উন্নত মানের বুট তিনি হচ্ছে ওইটা হালকা সিলিন্ডার তিনি আবিষ্কার করেন, মানে নিজেই সব বানায় দেন আর কি। উন্নত বুট তিনি হচ্ছে বানান। তারপর হচ্ছে স্লিপিং ব্যাগটা অনেক বেশি উন্নয়ন করেন। তো এগুলো অনেক কাজ করেন। নাম ছিল হচ্ছে তার গ্রিফিথ পাগ। তারপরে এই সবকিছু নিয়ে যখন হচ্ছে ব্রিটিশরা হচ্ছে শুরু করলো অভিযান, সবশেষে হচ্ছে 1953 সালে 29শে মে নিউজিল্যান্ডের এডমন্ডো হিলারি আর নেপালের হচ্ছে তেনজিং নোরগে শেরপা, এরা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। তো এরা হচ্ছে এভারেস্টের একদম চূড়ায় পৌঁছায় দেয়। কিন্তু দেখেন এর দুজনে কিন্তু কেউই আহ ই না, ব্রিটিশ না, একদম জাত ব্রিটিশ না। তো এই জন্যই ব্রিটিশরা এই দুজনের নাম খুব বেশি প্রচার না করে তারা যে তাদের যে প্রযুক্তি বা তাদের যে অবকাঠামোর কারণে যে এভারেস্ট জয়টা অনেক সহজ হয়েছে এইটা বেশি বেশি প্রচার করে, নামটা খুব বেশি প্রচার করে না। আর তারপরে এই যে গ্রিফিথ পাগের কথা বললাম, যিনি হচ্ছে সায়েন্টিস্ট ছিল এবং ফুল এভারেস্ট জয় সম্ভব হয়েছে মূলত তার কারণে, কারণ তিনি সব প্রবলেম গুলো সর্ট আউট করছে এবং প্রবলেম গুলো কিভাবে ফিক্স করা যায় ওইটা বের করছে এবং কি কি উন্নয়ন করা দরকার সবকিছুই তিনি করছে, কিন্তু ব্রিটিশরা তার নামও ঠিক মতো নেয় নাই। তো তিনি অনেক বেশি হচ্ছে পেছনে ছিল, মানে তার নামটা সামনে আসে নাই। কিন্তু এই 2003 সালের দিকে, হ্যাঁ 2003 সালের দিকে তার মেয়ে হচ্ছে হ্যারিয়েট টাকি ছিল তার নাম, হ্যাঁ হ্যারিয়েট টাকি। তো তিনি এভারেস্টের তার বাবার হচ্ছে বিভিন্ন পুরাতন নথিপত্র ছিল সেগুলো হচ্ছে ঘেটে বের করে দেখতে যে না তার বাবার অনেক বেশি অবদান ছিল। তো তিনি একটা নতুন বই লেখে যে দা দ্য ফার্স্ট অ্যাসেন্ট। তো এই বইটাতে হচ্ছে তিনি তার বাবার যে অবদান এগুলো তুলে ধরেন। হ্যাঁ, এইটুকু ছিল হচ্ছে আহ চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায়টা এটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং। উম এইখানে হচ্ছে নর্থ কোলের রহস্যভেদ এইটা কথা বলা আছে। দেখেন এডমন্ডো হিলারি আর তেনজিং নোরগে শেরপা তারা হচ্ছে নেপালের দিক থেকে এভারেস্টে উঠছিল। তখন পর্যন্ত কেউ তিব্বতের রুট দিয়ে এভারেস্টে ওঠে নাই, হ্যাঁ। এবং এটা ছিল অনেক বেশি বিপজ্জনক এবং দুর্গম। জানি না আমরা ওই মানে কেমনে যেতে হবে, মানে ফার্স্ট এখনো কেউ যায় নাই আর কি। তো আচ্ছা প্রথমে বলি, একদম বলে দিয়েছে এই রুট গুলা কি কি, বেশি না বলি, কম কমই বলি। তো এইটার রুটটা কি?
নর্থ কোলের রুট বা তিব্বতের দিক দিয়ে যদি এভারেস্ট উঠতে চাই, প্রথমে বেস ক্যাম্প, পরে অ্যাডভান্স বেস ক্যাম্প, পরে হচ্ছে নর্থ কোলের ক্যাম্প 1 2 3, তারপরে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, পরে হচ্ছে একদম সামিটে। এখানে প্রত্যেকটা স্টেপই হচ্ছে আহ একটু বিপজ্জনক টাইপের। এখানে আবার খুম্বু আইস ফল নাই। আর এই যে হ্যাঁ, নর্থ কোল হচ্ছে তিব্বতের এই দিক দিয়ে, তিব্বতের এই দিক দিয়ে হচ্ছে প্রথম এভারেস্টের কারা গিয়েছিল। তো এইটা হচ্ছে চীন আর সোভিয়েত ইউনিয়ন মিলে হচ্ছে এইটা প্রথম হচ্ছে এই অভিযান, সফল অভিযান পরিচালনা করছিল তিব্বতের দিক দিয়ে। ওই টাইমে তো 1800, না এটা হচ্ছে 1958 সালের দিকে। ওই টাইমে তো কমিউনিস্ট ছিল দুইটাই, সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে চায়না, দুজনের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। হুম তো তারা মিলে, সোভিয়েত ইউনিয়ন এসে এদেরকে অ্যাপ্রোচ করে চায়নাদের, তো চায়নাদের অ্যাপ্রোচ করে চায়নারা হচ্ছে তাদের কয়েকজনকে দেয়, তাদেরকে একসাথে ট্রেনিং করে একসাথে তারা হচ্ছে এই পাশ দিয়ে আহ মানে তিব্বতের এই পাশ দিয়ে হচ্ছে এভারেস্ট জয় করে। তারপরের চ্যাপ্টারটা একজন এভারেস্ট বিজয়ীকে নিয়ে, যার নাম হচ্ছে এম এ মুহিত। এখানে দেখানো হয়েছে কিভাবে তার হচ্ছে পাহাড়ের প্রতি আগ্রহ জন্মে, এবং তিনি বাংলাদেশের সকল পাহাড়গুলো আস্তে আস্তে উম জয় করতেছিল। তারপরে তার হচ্ছে এভারেস্টের প্রতি আগ্রহ জন্মে, এবং তিনি 10 সালে এভারেস্টের জন্য একদম ফুল প্রিপারেশন নিয়ে এভারেস্ট জয়ের জন্য যায়। ফাইনালি তিনি একটুর জন্য ফিরে আসেন, মানে জাস্ট আর একটু হইলে তিনি জয় করে ফেলতো, কিন্তু ওই টাইমে তিনি ব্যাক করেন, কিন্তু ভুলটা তার ছিল না, আবহাওয়া খারাপ ছিল। শেরপারা সবাই বলতেছিল ব্যাক করার জন্য, কিন্তু তিনি একদম আবহাওয়ার পূর্বাভাস থেকে দেখছিল যে যে না, আবহাওয়া খারাপ থাকার কথা না। তারপরে তার অনিচ্ছা সত্ত্বে তাকে নিয়ে আসা হয়, বেস ক্যাম্পে আনা হয়। পরে ঠিক কিছুক্ষণ পরে আবহাওয়াটা আবার ঠিক হয়ে যায়, পরে আবার যেতে চাইলে যাওয়া হয়নি। তো ওই টাইমে তার অবস্থাটা কিরকম ছিল এখানে বলা আছে আর কি। কিরকম থাকে ওই টাইমে, চিন্তা করেন অবস্থাটা, যে এত কিছু করে এভারেস্টে যাওয়ার জন্য আসলো, তারপরে আবহাওয়া খারাপ এই জন্য হচ্ছে ব্যাক করলো, কিন্তু আবহাওয়াটা কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে গেল। আসলে এই মোমেন্টে যারা পরে ওইটা তখনই বোঝা যায় আসলে এটা কতটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। তারপরে ঠিক 1 বছর পরে কিন্তু কিন্তু তিনি কিন্তু ঠিকই এভারেস্ট জয় করেন। 2011 সালের 21শে মে তিনি এভারেস্টে জয় করেন। আর তিনি কিন্তু দ্বিতীয় বাংলাদেশ হচ্ছে এভারেস্টে, প্রথম এভারেস্ট হচ্ছে মুসা ইব্রাহিম ছিল 2010 সালে। তারপরে এই এম এ মুহিত আবার 2012 সালেও এভারেস্ট জয় করে। ও হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে এম এ মুহিত হচ্ছে এভারেস্ট হচ্ছে প্রথমবার জয় করেছিল হচ্ছে তিব্বতের ওই সাইড থেকে। হম পরের বার 12 সালে তিনি আবার জয় করে, এবার হচ্ছে তিনি নেপালের সাইড থেকে এভারেস্ট ওঠে। আর আরেকটা কথা, এই এম এ মোহিত হচ্ছে 12 সালে যখন এভারেস্ট জয় করে, তখন হচ্ছে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট হয়েছিল তার সাথে, মানে একজন নারীকে নিয়ে তিনি এভারেস্ট জয় করে। তো তিনি ছিল হচ্ছে নিশাত মজুমদার। তো এই তো। আর আরেকটা হচ্ছে এরপরের চ্যাপ্টার গুলো ছোট ছোট চ্যাপ্টার। এরপরে চ্যাপ্টার গুলোতে দেখানো হচ্ছে কিভাবে পোল্যান্ডের পুলিশরা কিভাবে এভারেস্ট জয় করে, তাদের গল্প। তারপরে চ্যাপ্টার আছে হচ্ছে নিশাত মজুমদারের কাহিনী। তো নিশাত মজুমদারের একটা কথা অনেক বেশি ভালো লাগছে, যে তিনি বলছে যে ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট ক্যান নট বি ডিফেটেড। যদিও এটা তার বলে না, তিনি একটা বই থেকে লিখছে, বইয়ের নামটাও দেওয়া আছে এখানে। বইয়ের নামটা হচ্ছে হুম ওয়ার্ল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এইটা হচ্ছে সেই বই। তো এখানে থেকে তিনি বলছে যে ম্যান ক্যান বি ডিফেটেড বাট ক্যান নট বি, সরি, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট ক্যান নট বি ডিফেটেড। সুন্দর একটা লাইন। আর সবশেষে এভারেস্ট ভ্রমণের গাইডলাইন সম্পর্কে বলছিলাম, দেওয়া আছে, যেটা হচ্ছে সাধারণ পর্যটক বা পর্বত প্রেমীদের জন্য খুবই সহায়ক হবে। আর যারা বেস ক্যাম্প পর্যন্ত যাত্রা করতে চান বা একদম চূড়া পর্যন্ত পৌঁছাতে চায়, তাদের সবার জন্য, যারা মূলত এভারেস্টের চূড়া পর্যন্ত পৌঁছাতে চায় তাদের জন্য আসলে এই বইটা ইনিশিয়াল কোনো কিছু হইতে পারে, কিন্তু তারা আসলে অনেক বেশি ট্রেনিং নেওয়ার পরে যাবে। তো আমাদের মতো যারা হচ্ছে পর্বত প্রেমী আছি, বা এভারেস্টের ওই অংশে একটু ভ্রমণে যেতে চাই, তাদের জন্য এই বইটা আসলে অনেক বেশি গাইড করবে আর কি। তো এই বইটাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শেষের অংশে, যেগুলো হচ্ছে এভারেস্ট ভ্রমণ করতে গেলে বাংলাদেশ থেকে কিভাবে যেতে হবে, কত টাকা খরচ হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোথা থেকে সরঞ্জাম কিনতে হবে, এবং কোথায় কোথায় পানি আগে থেকে কিনে রাখতে হবে,
কোথায় পানির সংকট আছে, কোথায় পানির দাম বেশি, এবং কোন জায়গায় থাকলে খরচ কম হবে, সবকিছু ওভারঅল একটা ধারণা দেওয়া আছে পিছনের দিকে। আর বিমান ভাড়া কত লাগবে, এটা এটা কোভিড এর আগের বইটা। 19 সালে হয়েছে বইটা, তো তখন হচ্ছে মোটামুটি ঢাকা থেকে কাঠমান্ডুতে বিমান ভাড়া রাখতে হচ্ছে 20,000 টাকার মতো। আর ওভারঅল সব খরচ মিলে খাওয়া দাওয়া প্লাস ওইখানে থাকা, বা আমরা যদি বেস ক্যাম্প থেকে পর্যন্ত ঘুরে আসতে চাই, আরো ধরেন 20, মানে অ্যারাউন্ড 50 থেকে 60-এর মধ্যে হচ্ছে আহ করোনার আগের কথা বলতেছি, হয়ে যাবে যাওয়া আসা সহ। যাওয়া আসা 40, আর এই তো মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে হয়ে যেত। তো এখন আসলে এই বিষয়ে আইডিয়া নেই, তো এখন আরো বাড়বে স্বাভাবিক। তো আর একটা কথা হচ্ছে কি যে নেপালিরা কিন্তু বাংলাদেশিদের অনেক বেশি পছন্দ করে, তো ওইখানে যা প্রথমে আমাদের এটা এনশিওর করতে হবে যে আমরা বাংলাদেশি, তো এক্সট্রা একটু খাতির পাওয়া যাবে আর কি এই। আর আরেকটা হচ্ছে বছরে প্রথমবার নেপালে যাওয়ার ক্ষেত্রে আহ একটু দেখে নিই। হ্যাঁ, তো বাংলাদেশিদের জন্য হচ্ছে প্রত্যেক বছর, হ্যাঁ বাংলাদেশিদের জন্য হচ্ছে প্রত্যেক বছর একবার 30 দিনের জন্য হচ্ছে নেপালে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায় একদম বিনামূল্যে। তো আর আরেকটা বিষয় হচ্ছে যে maps.me এই অ্যাপের কথা বলা আছে, যেটা হচ্ছে অনেক বেশি আহ নির্দেশনামূলক একটা অ্যাপ, যেটার মাধ্যমে আমরা ট্র্যাকিং এর অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। আর তারপরে হচ্ছে আরো বলা আছে যে কোন টাইম হচ্ছে আমাদের হচ্ছে হাইকিং এর জন্য হচ্ছে কোন টাইমটা সবচেয়ে বেশি ভালো। ওই মার্চ থেকে সাধারণত হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত হচ্ছে এটা শীতকালের জন্য, এখানে অনেক বেশি স্নোফল হয়। তো এই টাইম হচ্ছে না যাওয়াটাই বেটার, মানে এই টাইমে বন্ধই থাকে, না যাওয়াটা বেটার, কি বন্ধই থাকে। আর বর্ষাকালে অনেক বেশি কর্দমাক্ত থাকে নেপালের রাস্তা, এই জন্য বর্ষাকালটা খুব বেশি বেশি ভালো না। এই জন্য দেখা যায় যে ইন জেনারেলি এপ্রিলের শেষ থেকে মে জুন, জুলাইও খুব একটা যায় না, মে জুন এইটা হচ্ছে বেস্ট টাইম। তো মে মাসে দেখবেন যে আমরা ম্যাক্সিমাম যে এভারেজ জয়গুলো হয়েছে সবগুলো হচ্ছে মে মাসের আশেপাশে। আর সবশেষে যে এই বইটা হচ্ছে সত্যি যারা হচ্ছে পর্বতারোহী বা পর্বতপ্রেমী তাদের জন্য একটা গাইডলাইন, আর যারা হচ্ছে পর্বত সম্পর্কে ধারণা রাখতে চান বা ভালো লাগে তারা এই বইটি পড়তে পারেন। আর এই বই শেষে শেষে হচ্ছে একটা ম্যাপ দেওয়া আছে, গাইডলাইন মূলক সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে, দেখা যাচ্ছে হয়তো। এই একটা ম্যাপ দেওয়া আছে ফুল এভারেস্টের, আহ একটা গাইডলাইন মূলক ম্যাপ দেওয়া আছে। তো এই, তো যদি ভালো লাগে এই বইটা পড়তে পারেন সবাই। আহ তো এই পর্যন্তই।